কোর্টে গীতার কাছ থেকে উপহার পেয়ে চমকে গেল অগ্নিজিৎ মুখার্জি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে স্বস্তিক গীতাকে বলতে থাকে, গীতা আমি তোমাকে খুব ভালোবাসি। আর তখনই গীতা বলে, জীবনটাকে নিয়ে এভাবে কেন খেলা করছেন স্বস্তিকবাবু? আর তখনই স্বস্তিক বলে, খেলা করছি না তো, আমি আপনার প্রেমে মশগুল, আপনাকে ছাড়া আমি অন্য কিছু ভাবতেই পারি না, আমি এতটাই ভালোবাসি আপনাকে, বুঝতে পারলেন লেডি সালমান খান? এরপরেই কিছু ফুলের গয়না নিয়ে এসেছে আর বলে এগুলো মা পাঠালেন আর বললেন আমি যেন এগুলো আপনাকে পরিয়ে দিই। ফুলসজ্জা রাতে ফুলের গয়না গীতাকে পরিয়ে দেয় স্বস্তিক আর বলে, এবার দেখুন তো কি সুন্দরী না লাগছে আপনাকে, আর চোখ সরাতে পারছি না, এতগুলো ফুলের মাঝখানে আপনি হলেন আরও একটা ফুল, আপনাকে আমি পাহারা দেব, আমি বাইরেই অপেক্ষা করছি আপনার জন্য, আর আপনি নিশ্চিন্তে ঘুমান, সকাল হলেই আবার দেখা হবে। গীতা বলে, আপনি বাড়ি যাবেন না? স্বস্তিক তখন বলেন, না আমি বাড়ি যাব না, আমি তোমার কাছেই থাকবো, তোমার কাছে থাকতে না পারি, মোটামুটি তোমার আশেপাশে থাকবো, তোমার ওপর কোনো বিপদ আসবে না, কোনো বিপদকে আমি তোমার ধারে কাছে আসতে দেব না, বুঝতে পেরেছো? আমি তোমাকে এতটাই ভালোবাসি। এরপরে গীতা ভাবে স্বস্তিক বাবু যা করছে সেটা জানি না ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। এদিকে সাত্বিককে পায়নি গিনি, সাত্বিককে পাওয়ার জন্য গিনি ছটফট করতে থাকে, কিন্তু তবুও সাত্বিক বলে দেয়, আমার পক্ষে তোমার সাথে থাকা সম্ভব না, কারণ আমি শুধুমাত্র গীতাকেই ভালোবাসি। এর মধ্যেই গীতা তো ঘুমিয়ে পড়েছে। সকাল হতেই দরজা খুলেই দেখে স্বস্তিক চা নিয়ে আর বিস্কুট নিয়ে দাঁড়িয়ে আছে। তখনই গীতা বলে, আপনি বাড়ি যাননি? স্বস্তিক বলে, বাড়ি যাওয়ার জন্য তো আমি এখানে আসিনি, আমি এসেছি আপনার সেবা যত্ন করতে, আর সেটা না করে কি করে যেতাম বলুন তো, নিন চা আর বিস্কুটটা খেয়ে নিন। গীতা বলে, আমি এখন চা বিস্কুট খাবো না, আমার ভালো লাগছে না। তার মধ্যেই ফোন এসেছে, ফোন করেছে গিনি আর বলে, এই তুই কি শুরু করেছিস বলতো? হ্যাঁ কি শুরু করেছিস? আমার শাশুড়ি মাও পর্যন্ত তোকে গিয়ে রিকোয়েস্ট করলো, তুই এই বাড়িতে ফিরলি না, এখন আমার শাশুড়ি মায়ের ছেলেকে কেড়ে নেওয়ার প্ল্যান করেছিস বলতো? তোর জন্য আমি আমার ভালোবাসাকেও পাইনি। এরপর গীতা বলে, শোন, মিথ্যের ওপরে কোনো ভালোবাসা টেকে না, বুঝেছিস? দিনের পর দিন তুই সাত্বিক বাবুকে যেভাবে মিথ্যে কথা বলেছিস, ঠকিয়েছিস, সেই মানুষটার পক্ষেও এখন তোকে মেনে নেওয়া সম্ভব না। সব কিছুই তো জানিস, এটা জানিস না জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। তার মধ্যেই তখনই গিনি বলে, তাই বোধহয় তুই এখন শোধ নিচ্ছিস, তাই না? গীতা তখন বলে, আমার শোধ নেওয়ার কোনো দরকার পড়ে না, বুঝতে পেরেছিস? কোনো দরকার পড়ে না, উল্টো পাল্টা কথা একদম বলবি না। গীতা বলে, আমি কোনো উল্টোপাল্টা কথা বলিনি। এর মধ্যেই গিন্নি তখন বলে, কোথায় স্বস্তিক, কোথায়? তখনই গীতা বলে, স্বস্তিক বাবু আমাদের বাড়িতেই আছে, আর আমি ওকে এখানে ধরে রাখিনি, ও নিজের ইচ্ছাতেই এখানে রয়েছে, তাই যদি কিছু বলার থাকে স্বস্তিক বাবুকে ফোন করে বল, আমাকে নয়, বুঝতে পারলি? গীতা তখন এই সমস্ত কথা বলায় গিনি বলে, তুই কিন্তু ভুল করছিস তুই, তোর কিন্তু বিয়েটা হয়েই যেত, তুই নিজের ইচ্ছাতে উঠে গেলি। আর তখন গীতা বলে, তোর মাথায় এখনো এইটুকু বুদ্ধি নেই? হ্যাঁ, এইটুকু বুদ্ধি নেই যে আমি উঠিনি, পদ্মর বিয়ের সংবাদটা পেয়েই আমি ওখান থেকে উঠে গিয়েছিলাম। এই বিয়েটা চক্রান্ত করে দেওয়া হয়েছিল পদ্মর সাথে কৃপানের, আর সেখানে আমাদের বিয়েটাও একটা চক্রান্ত ছিল, স্বস্তিক বাবুর সাথে যাতে আমার বিয়েটা না হয় সেটাই পরিকল্পনা করেছিলেন ওই অগ্নিজিৎ মুখার্জি, বুঝতে পারলি আমার কথাটা? তখনই গিনি বলে, এসব তুই কি বলছিস? গীতা বলে, তোর মোটা মাথায় এসব ঢুকবে না, তুই বরং ফোনটা রাখ, আমি এখন কোর্টে যাব, অগ্নিজিৎ মুখার্জির সামনাসামনি হব, অগ্নিজিৎ মুখার্জি এই কেসটা হারবে। তখনই গিনি বলে, হারবে না, বরং তুই হারবি, তুই ভুলে যাস না আমাদের বাবা গনসা উকিলও কিন্তু অগ্নিজিৎ মুখার্জির কাছে হেরে গেছিল। তখন গীতা বলে, না হারিনি, হারিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমি হারবো না, দরকার পড়লে পদ্মর কেসটায় আমি আমার বাবা গনসা উকিলকেও কোর্টে নিয়ে যাব, কিন্তু এই কেসটা আমি জিতবই। অগ্নিজিৎ মুখার্জি যদি ভেবে থাকে কলকাঠি নেড়ে গিয়ে জিতে যাবে, তাহলে সেটা ভুল করছে, সেটা সম্ভব না। অগ্নিজিৎ মুখার্জিকে আমি জিততে দেব না, তার সমস্ত অস্ত্র আমার কাছে আছে, বুঝেছিস? বলেই ফোনটা কেটে দেয়। অন্যদিকে দেখা যায় যে স্বস্তিকবাবু বলে, আপনি কি এখন কোর্টে যাবেন? গীতা তখন বলে, হ্যাঁ, আমাকে একবার কোর্টে যেতে হবে, অগ্নিজিৎ মুখার্জির সামনাসামনি হতে হবে। আর এদিকে সেই ক্ষিতীশবাবু তো অবশ্যই গীতার পিছনে একটা লোক ফিট করেছে, গীতা কখন কি করছে 24 ঘন্টা নজর রাখার জন্য। সেই গুন্ডাটাই ক্ষিতীশকে ফোন করে বলে, গীতা এখন কোর্টে যাচ্ছে। ক্ষিতীশ তখন বলে, নজর রাখো, 24 ঘন্টার ওপর নজর রাখো, কখন কি করছে, কখন কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করছে, কি বলছে, সব কিছু।
তারপর যখন আমি বলবো ওকে উড়িয়ে দাও, ঠিক তখনই ওকে উড়িয়ে দেবে, বুঝতে পেরেছো? গুন্ডাটা তখন বলে হ্যাঁ বুঝতে পেরে গেছি। এরপর দোয়েল বলে তুমি গীতা এলএলবিকে সরাতে চাইছো, এটা একটু বেশি রিস্ক হয়ে যাচ্ছে না? ক্ষিতিশ তখন বলে কি করব, এছাড়া আমার হাতে যে আর কোনো উপায় নেই। ভদ্রভাবে যখন বললাম তখন তো শুনলো না, তাই এখন অন্যভাবেই কাজটাকে সারতে হবে, বুঝেছো? তুমি অবশ্য বুঝতে পারবে না, এসব ভালো মানুষের জায়গা এখানে চলে না, এখানে এই সমস্ত মানুষেরই জায়গা। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি সবে এজলাসে ঢুকতে যাবে, তখনই চলে এসেছে গীতা আর বলে এজলাসে যাচ্ছেন বুঝি? দাঁড়ান, এত তাড়াহুড়ো কিসের? আমি তো শুনেছি আপনার জন্য সবাই অপেক্ষা করে। তখন ভজন বলে এই শোন, ভাট বকিস না, বুঝেছিস? ভাট বকিস না, আমাদেরকে কাজে যেতে দে। তোর মতন তো আর কাজ নেই বলে আমরা ঘুরে বেড়াতে পারি না। গীতা বলে কে বলেছে আমাদের কাজ নেই? আমার কাজ নেই কে বলেছে? আমি কি বলেছি? আর এই যে অগ্নিজিৎ মুখার্জি, আপনার জন্য একটা উপহার এনেছি, নিন ধরুন। আর এটা দেখার পরেই অগ্নিজিৎ মুখার্জি বলে কি আছে এতে? গীতা বলে এখানে একটা পাঞ্জাবি আছে, আর আপনার স্ত্রীর জন্য একটা শাড়ি আছে, আর আছে একটা বই, আইনের বই বিগিনার্সদের জন্য, কারণ আইনটা আপনি এখনো ভালো করে শেখেননি, তাই বইটা দিলাম। অগ্নিজিৎ মুখার্জি তো প্রচণ্ড রেগে গেছে আর বলে তোমার সাহস হয় কি করে, তুমি আমাকে এইভাবে কথা শোনাচ্ছ? গীতা বলে ভুল কিছু করেছি বলে তো মনে হচ্ছে না, যা করেছি তা একদম ঠিকই করেছি। আরে বাবা, বিয়ে হয়ে গেল, বউভাত হয়ে গেল, এরপর তো প্রণামী দিতে হবে, তাই না? প্রণামী না দিলেও তো বলবেন যে আমাদের বাড়ি থেকে প্রণামী যায়নি। আর আজকে আমাদের ক্লাবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়ানো হবে, চলে আসবেন, খাওয়া দাওয়াটা সেরে যাবেন। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে গীতা তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। গীতা তখন বলে আর ভজন মিত্তি যখন আমাকে অপমান করেছিল, আলুর দোকানে গিয়ে যখন ডিম ভাত খেতে বলেছিল, তখন আপনি প্রতিবাদ করেছিলেন? অগ্নিজিৎ মুখার্জি যতই হোক আমি তো আপনার বৌমা। আর এই কথাটা শোনার পর অগ্নিজিৎ মুখার্জি বলে নিজের লিমিটের মধ্যে থাকো, বুঝেছো? নিজের লিমিটের মধ্যে থাকো। আর তখনই গীতা বলে নিজের লিমিটের মধ্যেই আছি। কৃপানের কেসটা আপনি হারতে চলেছেন কৃপানের কেস। যতই পদ্মকে বসে আনার চেষ্টা করুন না কেন, কিচ্ছু করতে পারবেন না, আপনি আমার কাছেই কেসে হেরে যাবেন। এই বলেই তখন গীতা চলে যাচ্ছিল, অগ্নিজিৎ মুখার্জি বলে দাঁড়াও, কৃপানের কেস যদি আমি হেরে যাই তাহলে আমি সবার সামনে কোর্টের নাকখত দেবো, বুঝতে পেরেছ? আর এটা শোনার পরেই গীতা বলে রেডি থাকুন তাহলে, কথাটা কিন্তু ফিরিয়ে নেব না, কথাটা কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতেই হবে। এরপর চলে যায় গীতা, তারপরেই ফোন করেছে কৃপানকে আর বলে সব ঠিক আছে তো? কৃপান তখন বলে হ্যাঁ আঙ্কেল, সব কিছুই ঠিক আছে। অগ্নিজিৎ মুখার্জি বলে না, গীতার সাউন্ডটা কেমন যেন অন্যরকম লাগলো, মনে হচ্ছে যেন খুব মনের জোর পেয়েছে। পদ্ম ঠিক আছে তো? ফুলসজ্জা হয়েছে? কৃপান বলে হ্যাঁ সব কিছুই ঠিকঠাক হয়েছে, ওসব আওয়াজে ভয় পাবেন না আঙ্কেল, ওগুলো সব ফাঁকা আওয়াজ, ফাঁকা। অগ্নিজিৎ মুখার্জি ফোন কেটে দেয়। তারপর কৃপান পদ্মকে বলে পদ্ম, দুদিন পরেই কিন্তু হেয়ারিং আছে, আঙ্কেল যেভাবে শিখিয়ে দেবে সবটাই বলবে, ঠিক আছে? পদ্ম বলে হ্যাঁ সবটা বলবো, চিন্তা করবেন না, আমি সবটা সামলে নেব। কৃপান চলে যাওয়ার পরেই গীতা ফোন করেছে পদ্মকে, আর পদ্ম বলে উকিল দিদি আমি ঠিক আছি, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, বাকি খেলাটা তো শুরু হবে কোর্টে, আমি একদম ঠিক আছি।